ক্লাস 11-এর স্টুডেন্টরা, আমি আজকে তোমাদের সামনে থার্মোডাইনামিক্সের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি হলো যান্ত্রিক শক্তিকে তাপে বা তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে ওদের মধ্যে পারস্পরিক সমতা সবসময় বজায় থাকে, অর্থাৎ সম্পাদিত কার্য ও উৎপন্ন তাপের অনুপাত সর্বদা ধ্রুবক। বা ডাব্লু পরিমাণ যান্ত্রিক শক্তি যদি সম্পূর্ণরূপে এইচ পরিমাণে তাপে রূপান্তরিত হয় তাহলে ডাব্লু ইজ প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়ালস টু জে এইচ। জে যেখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপ শক্তির সাথে যান্ত্রিক শক্তির এই সমতা বা তাদের মধ্যে যে ট্রান্সফরমেশন, এটা নতুন কোনো সূত্র নয়, এটা শক্তির সংরক্ষণ সূত্রেরই আরেকটা রূপ বলতে পারো। কিন্তু এই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের বিজ্ঞানী ক্লেসিয়াসের একটা স্টেটমেন্ট রয়েছে। স্টেটমেন্টটা হলো এই: কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে ওই তাপ সাধারণত দুভাবে কাজ করে। নাম্বার 1, ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। নাম্বার 2, বাহ্যিক কার্য সম্পাদন করে। তার মানে আমি যদি কোনো বস্তুকে কিউ পরিমাণ তাপ সরবরাহ করি, কিউ পরিমাণ তাপ যদি আমি কোনো বস্তুকে সরবরাহ করি এবং তাতে যদি তার অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি যদি U1 থেকে বেড়ে U2 তে পরিণত হয় এবং বাহ্যিক কার্য যদি হয় W, তাহলে ক্লাসিয়াসের স্টেটমেন্ট অনুযায়ী প্রযুক্ত তাপ Q ইকুয়ালস টু U2 মাইনাস U1 প্লাস W, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং বাহ্যিক কার্যের যে সমষ্টি, সেটাই হলো প্রযুক্ত তাপ। তার মানে কার্য করতে সক্ষম বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তু দ্বারা গৃহীত তাপ শক্তি বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং ওই বস্তুর দ্বারা কৃত কার্যের যোগফলের সমান হবে। কিন্তু এই বিষয়গুলোকে বা এই যে স্টেটমেন্টটিকে কিউ ইকুয়ালস টু U2 মাইনাস U1 প্লাস W, এইটাকে প্রয়োগ করার সময় মাথায় রাখতে হবে যে সব রাশির এককগুলো কিন্তু সব রাশিগুলোই কিন্তু যেন এক এককে থাকে। আর বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে কিউ ধনাত্মক এবং বস্তু যদি তাপ বর্জন করে তাহলে কিউ হবে ঋণাত্মক। বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে তাপ হবে পজিটিভ, বস্তু যদি তাপ বর্জন করে তাহলে কিউ হবে ঋণাত্মক। এবং বাহ্যিক কার্য যদি বস্তু নিজে করে তাহলে ডাব্লু হবে পজিটিভ। ওই বস্তুর ওপর যদি কার্য সম্পাদিত হয় তাহলে ডাব্লু হবে নেগেটিভ। এবং এই সমীকরণটি কঠিন, তরল এবং গ্যাসীয় প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এই সমীকরণটি কঠিন, তরল এবং গ্যাসীয় 3 রকম পদার্থ ভেদেই প্রযুক্ত হবে। এবার আমি যদি একে অবকলের মাধ্যমে প্রকাশ করি, আমি মনে করি যে অতি ক্ষুদ্র একটি তাপের প্রয়োগ করলাম, ডিকিউ অ্যামাউন্টের তাপ আমি দিলাম, তাতে বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল এবং বস্তু বাহ্যিক কার্য সম্পাদিত করলো। তাহলে বস্তুর অভ্যন্তরীণ শক্তি আমি মনে করলাম ডিইউ এবং বাহ্যিক কার্য মনে করলাম ডিডাব্লিউ। তাহলে সেক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে মাথায় রাখতে হবে যদি সম আয়তনী প্রক্রিয়া হয়, অর্থাৎ যেখানে এর ভলিউম চেঞ্জ কিছু থাকছে না, সেক্ষেত্রে আমরা জানি ডিডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি। তার মানে এটা হয়ে গেল আমার 0, তার মানে ডিডাব্লিউ হয়ে গেল 0। তখন দেখা যাবে যে ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ বস্তুর যে প্রযুক্ত তাপ সেটা তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান হচ্ছে। আরেকটা হচ্ছে আবর্ত প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। আবর্ত প্রক্রিয়া
আবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে তার ইন্টারনাল এনার্জির কোনো রকম পরিবর্তন ঘটে না, তার মানে ডিইউ ইকুয়ালস টু জিরো, তার মানে এখানে ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ, অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ এবং কৃতকার্য দুটোই আমার ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা সমায়তনী প্রক্রিয়া, একটা আবর্ত প্রক্রিয়া। এবার আমরা আলোচনা করব গ্যাসের আপেক্ষিক তাপ। আমরা জানি কোনো পদার্থের একক ভরের উষ্ণতা একক বৃদ্ধি করতে গেলে, কোনো বস্তুর একক ভরের বা কোনো পদার্থের একক ভরের উষ্ণতা একক বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় তার আপেক্ষিক তাপ। কঠিন বা তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের সংজ্ঞা এইটুকুনিতেই যথেষ্ট হলেও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এখানে একটা পরিবর্তনের প্রয়োজন আছে, কারণ আমরা জানি যে ওই গ্যাসটার আয়তন এবং চাপের ওপর কিন্তু এটা নির্ভরশীল। তাই গ্যাসের আপেক্ষিক তাপের সংজ্ঞার ক্ষেত্রে ও ভি এবং পি যে কোনো একটা, অর্থাৎ ওর আয়তন এবং চাপের মধ্যে যে কোনো একটাকে কিন্তু স্থির রাখতে হবে। অতএব গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার, এক হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ এবং স্থির চাপে আপেক্ষিক তাপ। স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ। স্থির চাপে এটাকে সিপি বলছে, সিভি এবং সিপি, যেটি স্থির সেটি তলায় রয়েছে, স্থির আয়তনে বলে ভিটা আর স্থির চাপে বলে পি তার তলায়। তাহলে গ্যাসের আপেক্ষিক তাপ দুই প্রকার, স্থির আয়তনে আপেক্ষিক তাপ এবং স্থির চাপে আপেক্ষিক তাপ। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপের ডেফিনেশনটা হচ্ছে স্থির আয়তন, আয়তনকে স্থির রেখে কোনো গ্যাসের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ, যাকে সিভি দিয়ে ডিনোট করা হয়। আয়তন স্থির রেখে কোনো গ্যাসের, মনে করা যাক এম ভরের উষ্ণতা যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে বা টি ডিগ্রি বাড়াতে চাই, তাহলে আমার প্রয়োজনীয় তাপ মনে করলাম কিউ ইকুয়াল টু এম সিভিটি। এম ভরের গ্যাসের উষ্ণতা আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করতে চাই, তাহলে স্থির আয়তনকে স্থির রেখে তাহলে আমার যে আপেক্ষিক তাপ বসবে সেটা হচ্ছে সিভি বসবে। তাহলে আমার প্রয়োজনীয় তাপ হচ্ছে এমসিভিটি। এবার আয়তন পরিবর্তন না করে কোনো গ্যাসের 1 গ্রাম ভরের উষ্ণতাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যত ক্যালোরি তাপের প্রয়োজন সিজিএস পদ্ধতিতে, তাকে বলা হয় ওই গ্যাসের স্থির আয়তনের আপেক্ষিক তাপ, এবং এর ক্ষেত্রে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আয়তন স্থির রেখে কোনো 1 কেজি ভরের, আয়তন স্থির রেখে কোনো 1 কেজি ভরের বস্তুর 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ যত জুল তাপের প্রয়োজন তাকে এসআই পদ্ধতিতে ওই গ্যাসের স্থির আয়তনের আপেক্ষিক তাপ বলা হয়। সেক্ষেত্রে ওর একক হবে জুল পার কেজি কেলভিন। কোনো গ্যাসের আণবিক ভর এম এবং তার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যদি সিভি হয়, তাহলে সেক্ষেত্রে সিভি ইকুয়ালস টু এম সিভি। এই সিটা ছোট হাতের সি, মানে এই সিটা ছোট হাতের সি, সে অর্থে এটাও ছোট হাতের সি, এটা বড়। আয়তন স্থির রেখে কোনো গ্যাসের 1 মোলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এখান থেকে আমরা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা জানতে পারলাম। এবং সেক্ষেত্রে যদি ইন মোল গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, তাহলে লাগবে কিউ ইকুয়ালস টু এন সিভিটি। এন মোল সিভি স্থির আয়তনের আপেক্ষিক তাপ, টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছি। এরপরে আসছি সিপিতে। সিপি হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের একক ভরের উষ্ণতা একক ডিগ্রি বা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হচ্ছে স্থির চাপে ওই গ্যাসের আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে সিপি। তো আমি মনে করছি যে কোনো গ্যাসের ভর হচ্ছে এম এবং ওর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে গেলে
মনে করা যাক কিউ ড্যাশ পরিমাণ যদি তাপের প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে এনসিপিটি, কারণ সিপি হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, তার মানে এখান থেকে আমি লিখতে পারি ক্যাপিটাল সিপি ইকুয়ালস টু এম স্মল সিপি। চাপকে স্থির রেখে কোনো গ্যাসের 1 মোলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এবং সেক্ষেত্রে আমি যদি এন মোল গ্যাসের কথা বিবেচনা করি এবং টি ডিগ্রি বৃদ্ধি করার জন্য আমার কিউ ড্যাশড অ্যামাউন্টের যদি হিট লাগে, তাহলে এনসিপিটি। অর্থাৎ এক্ষেত্রে যা হয়েছিল কিউ ইকুয়ালস টু এমসিপিটি, এখানেও কিউ ড্যাশ ইকুয়াল টু এনসিপিটি। ঠিক আছে, একবার দেখানো হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, আরেকবার দেখানো হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, একবার দেখানো হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, আরেকবার দেখানো হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের আপেক্ষিক তাপ দুটির মধ্যে সম্পর্ক এখানে আমরা প্রথমেই লিখতে পারি যে সিভি সিপি এই দুজনের মধ্যে সিপি বড়। সিভি এবং সিপির মধ্যে সিপি বড়। এখন কেন বড়? তার কারণ হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কোনো বস্তুতে প্রযুক্ত তাপ ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং বাহ্যিক কৃতকার্য সম্পাদিত করবে। অর্থাৎ কোনো বস্তুতে প্রযুক্ত তাপ তা ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং বাহ্যিক কার্য সম্পাদন করবে। যদি আয়তনকে আমি স্থির রাখি, তাহলে সেক্ষেত্রে তো বাহ্যিক কার্য সম্পাদিত হচ্ছে না। তার মানে প্রযুক্ত তাপ শুধুমাত্রই অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করছে। আর আমি যদি চাপকে স্থির রাখি, তাহলে সেক্ষেত্রে বাহ্যিক কার্য যেমন সম্পাদিত হচ্ছে, অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, সিপি আমার কিন্তু সর্বদাই সিভির থেকে বেশি হচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সিপিআর এবং সিবির মধ্যে সম্পর্ক স্থাপন করব। এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে তাপ প্রয়োগ করায় উষ্ণতা T1 থেকে বেড়ে T2 হলো। যদি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি হয়, তাহলে প্রযুক্ত তাপ কি হবে? কিউ ইকুয়ালস টু এন সিভি T2 মাইনাস T1। ঠিক আছে, এখন যেহেতু আয়তন স্থির, সেহেতু ডিভি 0, ফলে এই প্রক্রিয়ায় গ্যাসটি কোনো বাহ্যিক কার্য করছে না। এবং এই T1 এবং T2 সেন্টিগ্রেড বা T1 এবং T2 তাপমাত্রায় এর অভ্যন্তরীণ শক্তি আমি মনে করলাম U1 এবং U2 যথাক্রমে। কিউ ইকুয়ালস টু U2 মাইনাস U1, তার কারণ হচ্ছে ডিভি ইকুয়ালস টু 0 স্থির আয়তনে। তার মানে আমি লিখতে পারি এনসিভি T2 মাইনাস T1 ইকুয়ালস টু U2 মাইনাস U1। সমপরিমাণ গ্যাসকে স্থির চাপে যদি আমি উত্তপ্ত করি এবং উষ্ণতা সমপরিমাণ যদি বাড়ে, তাহলে প্রযুক্ত তাপ আমি ধরে নিচ্ছি কিউ ড্যাশ ইকুয়ালস টু এনসিপি T2 মাইনাস T1। সিপি মানে স্থির চাপে ওর আপেক্ষিক তাপ। সেক্ষেত্রে গ্যাসটির আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রাথমিক এবং অন্তিম আমি ধরে নিলাম ভলিউম হচ্ছে V1 এবং অন্তিমটা হচ্ছে V2। তাহলে বাহ্যিক কার্য কত সম্পাদিত হচ্ছে? P V2 মাইনাস V1। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি উষ্ণতার উপর নির্ভরশীল, ফলে দুটি প্রক্রিয়াতেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একই রকম হবে।
তাহলে তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী আমি বলতে পারি এনসিপি T2 মাইনাস T1 মানে এটা ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস এই ওয়ার্ক ডানটা, তার মানে পি V2 মাইনাস V1। তাহলে আমি পাবো এনসিভি T2 মাইনাস T1, তারপরে এটা বসে গেল প্লাস পি V2 মাইনাস V1। তার মানে এনসিপি T2 মাইনাস T1 ইকুয়ালস টু এনসিভি T2 মাইনাস T1 প্লাস পি V2 মাইনাস V1। এখান থেকে আমি যদি একটুখানি রিকম্বাইন করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, এন সিপি মাইনাস সিভি T2 মাইনাস T1 পি V2 মাইনাস V1। এইবার আমাকে একটু এই দিক থেকে এখানে একটু করতে হচ্ছে। আমরা এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণটা পাই। এখানে আর হলো সর্বজনীন ধ্রুবক, তাহলে আমি এখানে লিখতে পারি পি V1 ইকুয়ালস টু এন আর ক্যাপিটাল T1 এবং পি V2 ইকুয়ালস টু এন আর T2। এইবার এই ভ্যালুগুলোকে এই nR1 nR2 এইটা যদি আমি বসিয়ে দিতে পারি, এখানে যদি বসিয়ে দেওয়া যায় পি V1 মাইনাস V2, এটা যদি বসিয়ে দিই এখানে পি V2 মানে হচ্ছে nR2 মাইনাস এটা হলো PV1, তার মানে nR1, তার মানে এখান থেকে আমার nR কমন গেল, T2 মাইনাস T1 এলো, তাই এখান থেকে T2 মাইনাস T1 ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে nn কেটে গেল, তার মানে আমার এখানে পড়ে রইল কি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তার মানে সিপি মাইনাস সিভি অর্থাৎ আমি বলতে পারি যে কোনো গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের পার্থক্য সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান। আজকে এই অবধি, এর পরের দিনের ক্লাসে আমরা এর পরের অংশ পড়ব।